আঙ্গুলগুলো অসাড় হয়ে আসছে, তবু ছন্ন ছাড়া হয়ে চুল আঁকড়ে ধরে। এ যেন নিজের অস্তিত্ব ধরে রাখার শেষ ব্যর্থ চেষ্টা। কান্না বেরোতে চাইলেও গলা তালাবদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে। অস্ত্র গড়িয়ে পড়ল নিঃশব্দে। নিস্তেজ গলায় নাজলে নিঃশব্দে আর্তনাদ করে ওঠে। রাতের অন্ধকারে এত পৈশাচিকতা! জানোয়ার একটা মেয়েকে ধ্বংস করে দিয়েছে, আর হায়নার দলেরা প্রমাণ মুছে দিতে আসছে। এই আমি কার মায়ে জড়ালাম? যুদ্ধ, প্রতিহিংসা মধ্য দিয়ে কিভাবে মোহিত হয়ে গেলাম এই জঘন্য পুরুষটার প্রতি। উনি তো আমার বাস্তবতা নন, স্বামী নন আমার। ধ্বংসের এক স্তম্ভ তারা, যারা শুধু ধ্বংস করতে জানেন। শেষ রাতের দিকে ধরণীতে ধীরে ধীরে আলোর আগমন ঘটছে। চারিপাশের আবছা আলোয় আলোকিত। বর্তমানে অধীরাজ আর নিক বাগান বাড়িতে এসেছে। আরিশ ডিভানে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রাগান্বিত গলায় বলে, নিক ট্রাস্ট মি নিক, জানি না কবে তোর এই নরক খাদক প্রাণে মেরে ফেলি। শান্ত গলায় বলে, এদের কাজ এই পুরুষদের বিছানায় যাওয়া। আজকে এক পুরুষকে সহ্য করতে না পেরে মরে গেছে, এতে জেডের কি অপরাধ? আরিশ ভ্রু কুচকে বলে, নিক মানে? গ্রীবাদেশ নাড়িয়ে বলে। প্রস্টিটিউট ক্লাবের এবি, ম্যাসিমোর গার্লফ্রেন্ড। আরিশ অবাক হয়ে বলে, নিক তুই জানলি কিভাবে? আমি তো কোনোদিন দেখিনি। তাছাড়া তুই তো ওখানে জীবনও যাস না। পথরে বাঁকা হেসে ফুটিয়ে বলে। আরিশ এই মেয়ে একবার এসেছিল আমার কাছে, খবর পেয়েছি ও প্রস্টিটিউট ক্লাবের নর্তকী। ম্যাসিমোর সাথেও এক দুইবার দেখেছিলাম। থমথমে গলায় বলে, নিক মেসিমোর মতো জানোয়ার গার্লফ্রেন্ডের জেডের সাথে পেরে উঠলো না। দাঁত পিষে বলে, ম্যাসিমো জানোয়ার হলে হুঁশ আছে, কিন্তু জেড মানুষ খেকো নরখাদক। মেয়ে দেখলেও নিজের মধ্যে থাকে না। প্রচুর তফাৎ দুজনার। সঠিক সময় না পৌঁছালে হয়তো মেয়েটার কাঁচা মাংস আর রক্ত খুব লেখিত। আরিশ ফুস করে শ্বাস টেনে অধীরাজের দিকে তাকিয়ে বলে। কাজ শেষ? অধীরাজ মাথা নাড়ায়। জি স্যার, টর্চার সেলে নেওয়ার সাথে সাথেই মেয়েটাকে এসিডে ডুবিয়ে দেওয়া হয়েছে। আরিশ কিছুক্ষণ চুপ মেরে বসে থাকে। মেয়েটা খারাপ, চরিত্রহীন। আর চরিত্রহীনরা নিকের দুই চোখের শত্রু। তাই বলে এতটা নৃশংসতা? আরিশ নিকের উদ্দেশ্যে শান্ত গলায় বলে, আজ নিক বউ রেখে আমাদের গলায় ঝুলে আছিস কেন? ওয়াইনের চুমুক দিয়ে বলে, নিক কাজ আছে। আজ কিসের কাজ? যত পাচার করা সব তো কমপ্লিট। জানা মতে বর্তমানে কোনো কাজ নেই, যেটা তোর রাত জেগে করতে হবে। আর রাত জেগে যেটা করতে হবে সেটা এখানে নয়, সেটা তোর বউয়ের কাছে। বিরক্তিকর চোখে তাকায় আরিশের দিকে। আরিশের চোখ দুইটা অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। কেমন ছন্নছাড়া দেখা যাচ্ছে তাকে। এই আরিশের রূপ নিক কমই দেখেছে। ভ্রু কুচকে ফেলে নিক। তো চোখ মুখের এই অবস্থা কেন? আরিশ চট করে তাকায় নিকের দিকে। দুই হাত দুপাশে ছড়িয়ে বলে, পুরো রাত নির্ঘুম, তাই হয়তো এমন লাগছে। জাস্ট শাট আপ। নির্ঘুম থাকাটা আমাদের অভ্যাস। রাত দিনের কোনো ভেদাভেদ নেই আমাদের কাছে। মাঝে মাঝে ফর্মালিটি করে বিছানায় যেতে হয়, আর এখন বইয়ের জন্য যেতে হয়। আমি তোর কথা জিজ্ঞাসা করছি, ড্রাগস নিয়েছিস? আরিশ ঠোঁট কামড়ে ধরে হাসে। অল্প নিয়েছি। নিক কপাল কুঁচকে ফেলে। নিক প্রতিনিয়ত ড্রাগস নেয়, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আরিশের ব্যাপারটা মানতে পারছে না। চল শক্ত করে ফেলে সে। শুয়োরের বাচ্চা, ড্রাগস নিয়েছিস কেন? আরিশ হালকা হেসে বলে, নিক যন্ত্রণা হচ্ছিল তাই অল্প নিয়েছি। টেনশন করিস না, নেশা ধরবে না এই সামান্যতে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আরিশের পানে। গলার খাত নামিয়ে প্রশ্ন করে। নাজলি কোথায়? আরিশ বিরক্তিতে কপাল কুঁচকায়। খবরদার এই মেয়ের নাম আর মুখে নিবি না। নিক দাঁত পিষে। আর এই মেয়ের জন্য যে পাগলা কুকুর হয়ে যাচ্ছিস তার বেলায় নাজলি কোথায়? আনসার মি আরিশ। আরিশ ঠোঁট চেপে ধরে নিকের দিকে তাকিয়ে হাসে। জীবনে প্রথম নিজের বন্ধুকে বুঝতে ভুল করলি নি। ক্রিমিনাল লিডারের এতটাও অধপতন আসেনি যে সামান্য মেয়ের জন্য পাগলা কুকুর হয়ে যাবে। এই মেয়েকে তো সহ্য করতে পারি না। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, বলছিল আমি নাকি চরিত্রহীন মায়ের সন্তান। A violent rage surged inside me, craving a silence so absolutely that even pain would have no voice. নিকের কপালে ভাঁজ পড়ে। অধীরাজ শুকনো ঢোক গিলে। গলা কাঁপছে তার। কাপা গলায় বলে, আর ওনাকে কি মেরে ফেলেছেন স্যার? একটা সুযোগ কি দেওয়া যেত না? মেয়েটা না বুঝে হয়তো রাগের মাথায় বলে ফেলেছিল। আরিশ ক্রুদ্ধ গলায় বলে, বাল, আহাজারি কম কর। মারিনি আমি, বের করে দিয়েছি বাড়ি থেকে। নিক গম্ভীরতা টেনে বলে, নিক কখন বের করে দিয়েছিলি? হবে হয়তো 11টা-12টার দিকে। বাদ দে এসব কথা, জাহার নামে যাক, আই ডোন্ট কেয়ার। মাথায় হাত রেখে বলে, আর যদি কায়াত ইগরের হাতে পড়ে, একবার পড়তে পারলে রক্ষা নেই শিওর। কিন্তু এর জন্য আমার ঘরে থাকা বোকামেটা
কথার আঘাতে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। চট করে সোজা হয়ে বসে, চোখে মুখে ক্লান্তির ছাপ উধাও। ছটফট গলায় বলে, ওদের হাতে পড়বে মানে? তুই তো বলেছিস ওরা জানে নাজলি মৃত। তাহলে মৃত ব্যক্তিকে তারা নজরে রাখবে কেন? নিক নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, ইগর কায়াত ছাড়াও রাস্তাঘাটে কম জানোয়ার নেই। এই রাতের অন্ধকারে রাস্তাটা একটা মেয়ের জন্য কতটা জাহান্নাম সেটা জানার কথা। আরিশার এক মুহূর্তও দাঁড়ালো না। কোনো শব্দ না করে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অধীরাজ অবাক হয়ে বলে, আর ইচ্ছার কোথায় যাচ্ছে বস? নিক কিছুক্ষণ চুপ থাকে, হুট করে দাঁড়িয়ে যায়। একই ভঙ্গিতে বাহিরে যেতে যেতে বাঁকা হেসে বলে, যেখানে তোর গন্তব্য। সমুদ্রের নিকটবর্তী এই মনোরম দৃশ্যপটটি যেন প্রকৃতির এক সুগভীর ধ্যানমগ্ন কবিতা। দূর দিগন্তে নীল আকাশ ও নীল জলের মিলন রেখা অস্পষ্ট হয়ে এসে সৃষ্টি করেছে এক রহস্যময় বিস্তৃতি, যেখানে দৃষ্টির সীমা ক্লান্ত হয়ে আত্মসমর্পণ করে। বালুকা বেলায় ছড়িয়ে থাকা সূর্যালোক সোনালি আভায় ঝলমল করে, প্রতিটি বালুক কণাকে করে তোলে দীপ্ত ও জীবন্ত। ঢেউয়ের পর ঢেউ সুশৃঙ্খল ছন্দে তীরে আছড়ে পড়ে। নোনা জল ভেজা বাতাসে সামুদ্রিক শৈবাল ও লবণের গন্ধ মিশে পরিবেশকে করে তোলে গভীর ও তীক্ষ্ণ অনুভবযোগ্য। দূরে উঠতে থাকা সাদা ধূসর গাংচিলেরা তাদের কর্কশ স্বডাকে সমুদ্রের নির্জনতা ভেঙে দেয়। চারিপাশে এক অপ্রার্থী প্রশান্তি নেমে আসে। নাজলি ক্লান্ত শরীর নিয়ে চারিপাশে দৃশ্য নিয়ে মুচকি হাসে। কত স্নিগ্ধ পরিবেশ! বন্দি দশায় সে ভুলে গিয়েছিল আলো কী জিনিস, সৌন্দর্য কী জিনিস। রাতের ঘটনার কথা মনে পড়তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বর্তমানে তার একটা ফোনের দরকার। যে করেই হোক আর্জেন্ট নাবিদের খোঁজ নিতে হবে। যে বোনকে বাঁচানোর জন্য খাঁচায় বন্দী হয়েছিল, সেই বোনকে সে একবার দেখতে পারল না, বুকের সাথে মিশে সান্ত্বনা দিতে পারল না। এই আফসোসের ভারে নাজলির হৃদয়টা যেন বারবার কেঁপে ওঠে। চেয়ারে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। দূরে একটা পরিচিত মুখ দেখে কপাল কুঁচকে ফেলে। একটা মেয়ে সাদা জামা পরা, চুলগুলো বাতাসের সাথে নড়ছে বারবার। 5-6টা বাচ্চার সাথে খিলখিল করে হেসে উঠছে বারবার। নাজলির অথরে হাসি ফুটে ওঠে। নামটা বারবার মনে করতে থাকে। একসময় সফল হয়ে এগিয়ে যায় মেয়েটার দিকে। নাজলি একদম বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ায়। মেয়েটা নাজলিকে দেখে অবাক হয়ে তাকায়, এমনভাবে তাকিয়েছে যেন বহুদিন পর নিজের আপন জনকে দেখেছে। বাচ্চাদের হাত ছেড়ে দিয়ে হাসি দিয়ে বলে, নাজলি আপু, রাইট? নাজলি মুচকি হেসে বলে, ইয়েস ঋদ্ধিমা। ঋদ্ধিমা ঠোঁট নেড়ে বলে, একবারে দেখাতে এখনো নাম মনে রেখেছো? দেন আই এম রিয়েলি ভেরি লাকি। সাচ এ বিউটিফুল গার্ল আজ রিমেম্বার্ড মাই নেম। ঋদ্ধিমার প্রাণবন্ত হাসিতে নাজলি প্রচুর অবাক হয়। মেয়েটা প্রচুর মিশুক, কিন্তু এই চেহারার সাথে একজনের প্রচুর মিল রয়েছে। নাজলি কথাটা ভেবে চোখ বন্ধ করে ফেলে। এসব ভাবনা কখনো পসিবল নয়। মুচকি হেসে বলে, তুমি তো আফ্রিকার স্থানীয় না, তোমার বাড়ি কোথায়? ঋদ্ধিমার মুখ কিছুক্ষণের জন্য চুপসে যায়, কিন্তু পর মুহূর্তে হেসে বলে, এই তো সামনে আমাদের চিলড্রেন হোম। এই বাচ্চারা আমার পরিবার। নাজলি অবাক হয়ে কপাল কুঁচকে বলে, পরিবার মানে তোমার বাবা মা কোথায়? ঋদ্ধিমা হুট করেই চুপ হয়ে যায়। হাসি খুশি মুখটায় ঘন অন্ধকার নেমে আসে। ঋদ্ধিমার অবস্থা দেখে নাজলি সান্ত্বনা দেয়। ইটস ওকে, বলতে হবে না। এই মিষ্টি মুখে অন্ধকার মানায় না। ঋদ্ধিমা হেসে ওঠে, মুচকি হেসে বলে, এই কেন্দ্রের মালিক আমার পালিত বাবা। ওনাকে আমি বাবা বলেই ডাকি। জন্ম না দিয়েও উনি আমার জন্মদাতার সমান। আমাদের পরিবারে আর কেউ নেই, আমি আর আমার বাবা ছাড়া। বাবা কোনো এক কারণে কোনোদিনও বিয়ে করেননি। এই কেন্দ্রের প্রতিটা বাচ্চাকে ঘিরেই আমাদের সময় কাটে। সপ্তাহে একবার এখানে নিয়ে আসি। ওদের হাসি খুশি মুখটা দেখতে ভালো লাগে। নাজলি কৌতূহল বশত প্রশ্ন করে, তোমার বাবা মা কোথায়? ঋদ্ধিমার মুখ মলিনতায় ডেকে যায়। মলিন হেসে বলে, জন্মদাতা জন্মদাত্রীর খবর জানা নেই আপু। জানি না কি আমার আসল বাবা মা, কোনোদিন দেখিও নি। তবে এতে আমার কোনো অভিযোগ নেই। আমার বাবা আছেন আমার কাছে। আমাকে কিন্তু এতিম ভাববে না, আমি এতিম নই। বাক্যগুলো উচ্চারণ করতে করতে ঋদ্ধিমার গলার স্বর পরিবর্তন হয়ে যায়। কান্না করতে গিয়েও আটকে যায়। নাজলি হেসে বলে, আমার বাবা তো নেই। আমার কথা না হয় থাক। কত বছর বয়স থেকে স্যারের মেয়ে হয়েছ?
ঋদ্ধিমা 2 কদম সামনে এগিয়ে যায়, সমুদ্রের দিকে তাকিয়ে বলে, বাবা আমার কাছে কিছুই লুকাননি। আমার বাবা কিন্তু গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিলেন। আমাকে নাকি কোনো এক পাচার কেন্দ্রে বিক্রি করে দিতে চাচ্ছিল। শুধু আমাকে নয়, আমার মতো আরও অনেক শিশু। শুনলে অবাক হবে, তখন আমার নাকি মাতৃদুগ্ধ পান করার বয়স। বৃষ্টির রাত ছিল সেদিন, তাই সময় মতো অন্য দেশে পাঠাতে পারছিল না। আর সেই সময় বাবা তার পুরো টিম নিয়ে সেখানে অভিযান চালায়, হামলা করে প্রতিটা ব্যক্তির উপর। কেউ কেউ সেখানেই মারা যায়। এতে 2 জন পুলিশ অফিসারও মারা গিয়েছিল। আমাকে নিয়ে 30 জন বাচ্চা ছিল। সবাইকে হেফাজতে নিয়ে যাওয়া হয় প্রশাসন কেন্দ্রে। সব বাচ্চারা কাঁদছিল, অথচ আমি নাকি নিশ্চুপ ছিলাম, ফ্যাল করে তাকিয়েছিলাম বাবার দিকে। আমার তাকানো দেখেই বাবার মায়া হয়। উনি আমাকে কোলে তুলে নেয়। কোলে নেওয়ার সাথে সাথেই খিলখিল করে হেসে উঠি আমি। সেই ছোট্ট ঋদ্ধিমা। একজন গোয়েন্দা অফিসারের শক্ত মন গলিয়ে ফেলি অজান্তেই। বাবার শার্ট এমনভাবে ধরেছিলাম যেন আমি ওনার কন্যা, ওনার সন্তান। ভাগ্যের কি নির্মম পরিহাস। 30 বাচ্চা থেকে আমাকে উনি নিজের আপন করে নেন। সর্বপ্রথম উনি আমার কপালে চুমু খান। আমার সামনে মুখ নিয়ে আসলে আমি নাকি নাকে চুমু খেয়েছিলাম। সেদিন রাতেই গোয়েন্দা অফিসার আমিনুল হক ওসমান আমাকে দত্তক নেন। কাগজে কলমে স্বীকৃতি দেন আমি ওনার মেয়ে। নিয়ে আসেন সেই নোংরা পাচার কেন্দ্র থেকে তার রাজপ্রাসাদে। আমিও হয়ে উঠি ওনার একমাত্র মেয়ে ঋদ্ধিমা। আমার বাবাই আমার পৃথিবী। বাহিরের দুনিয়া জানি না। এই চাইল্ডস হোম, এই আমার দুনিয়া। কথাগুলো বলে ঋদ্ধিমা থামে, চোখের পানি মুছে ঘুরে দাঁড়ায় নাজলির দিকে। নাজলির চোখেও পানি, কিন্তু দুজনের ঠোঁটেই তৃপ্তির হাসি। নাজলি হেসে বলে, ঋদ্ধিমা, আমিও জানি না আমার বাবা মাকে। আমি বড় হয়েছি এতিম বাচ্চাদের সাথে, সেখান থেকেই পড়াশোনা করেছি, নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের জগৎ বানিয়েছি। আমার সাথে আমার বোন ছিল। এগিয়ে এসে বলে। সে কোথায়? আপনার ছোট বোন? নাজলি বাচ্চাদের দিকে তাকিয়ে বলে। যদি আপনার দুর্বলতা হয় তাহলে বলার প্রয়োজন নেই। নাজলি ঋদ্ধিমার দিকে তাকিয়ে আকস্মিক বলে, তোমার সাথে একজনের খুব মিল পাওয়া যায়। তোমার কোনো বড় ভাই ছিল? নিজের প্রশ্নে নাজলি নিজে থমথমে খেয়ে যায়। হাসি দিয়ে বলে, এইমাত্র তোমার কাহিনী শুনে এখনই ভুলে গিয়েছিলাম। যাই হোক, হাউ মেনি পিপল ক্যান লুক দ্য সেম? মেবি দিস ইজ সামথিং লাইক দ্যাট। ঋদ্ধিমা সম্মতি জানিয়ে বলে, ইটস পসিবল। বিসাইডস আই ডু নট হ্যাভ এনিভেল হিয়ার। আপাতত আমার ইতিহাস থাক। আমি ভেবেছিলাম আপনারা হয়তো নিজের গন্তব্যে চলে গিয়েছেন। এখনও যাননি কেন? নাজলি বুকে হাত গুজে বলে, এই ইতিহাস অনেক, বলাটা পসিবল নয়। আচ্ছা, আপনার ভাই যে একজন ছিল, সে কি চলে গিয়েছে? নাজলি এদিক সেদিক তাকিয়ে বলে। ঋদ্ধিমা ভাই বলতে ফ্রেন্ড, এক প্রকার ভাইয়ের মতো। তার খোঁজেই আছি। অবাক হয়ে বলে, সে কি, আপনি ওনার সাথে নেই? না, আমি কাজে অন্য জায়গায় গিয়েছিলাম। সব হারিয়ে ফেলেছি আসার সময়। ফোনটাও নেই যে মিসড কল দিব। তুমি ফোনটা দিলে উপকৃত হতাম। ঋদ্ধিমা অধৈর্য হয়ে প্যান্টের পকেটে হাত দেয়। অসহায় হয়ে নাজলির দিকে তাকিয়ে বলে। আপু, ফোন নিয়ে আসতে ভুলে গেছি। শেষ আসারও ঝলকও নিভে যায়। চিন্তায় ঠোঁট কামড়ে ধরে নিজের। ঋদ্ধিমা কিছু একটা আঁচ করে বলে, আপু, আপনি আমার সাথে আসুন। কিছু খাননি হয়তো, ক্লান্ত দেখাচ্ছে খুব। নাজলি মুচকি হেসে বলে, তার কোনো প্রয়োজন নেই বোন। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, কষ্ট দিতে চাই না তোমাকে। আমি নিজের গন্তব্য খুঁজে নিব। ঋদ্ধিমা ঠোঁট উল্টে বলে, বয়সের ব্যবধান বেশি হব না, তাই ফর্মালিটি করবেন না আপু। আমার সাথে আমার বাড়িতে চলুন। আমাকে নিজের বোন বলেছেন, অথচ বোন কিছু বললে ফিরিয়ে দিচ্ছেন। আমি কিন্তু কষ্ট পাবো। আর আপনাকে না নিয়ে আমি এক পাও নড়ব না। কিন্তু ঋদ্ধিমা বলতে না দিয়ে হাত ধরে, না করো না প্লিজ। এই সুযোগে তুমি আমাদের কেন্দ্রটা ঘুরে দেখতে পারবে। অনেক বাচ্চা আছে এখানে। বাবার সাথেও আলাপ করিয়ে দিব। পুরো রাত গল্প করবো দুজন। অনেক মজা হবে। চলো আপু প্লিজ। নাজলি এক প্রকার বাধ্য হয়ে বলে। ঠিক আছে, এবার অন্তত শান্ত হও। এত চঞ্চল হলে চলবে? ঋদ্ধিমা খুশিতে বাচ্চাগুলোকে ইশারা করে। বাচ্চারা, আজ এই পর্যন্তই। অন্যদিন নিয়ে আসবো তোমাদের।
আপাতত সবাই বাড়ির দিকে এগিয়ে যাই। রিদ্ধিমার কথা মতো সবাই সামনে এগিয়ে যায়। পেছনে পেছনে রিদ্ধিমা আর নাজলি এগিয়ে যেতে থাকে। নাজলির মুখে চিন্তার ছাপ। নাভিদের খোঁজ এই মুহূর্তে সব থেকে প্রয়োজন। সকালের দিকে দুজন বয়স্ক মেয়ে এসে অ্যানিকে খাবার দিয়ে যায়। মহিলাগুলোকে দেখে চিত্রার কথা খুব মনে পড়ে যায়। অ্যানি এক হাতের মাধ্যমে চোখের পানি মুছে খাবারের দিকে তাকায়। এই জীবনে যাকে সে মন থেকে ভালোবেসেছে সবাইকে সে হারিয়েছে। বাবা মা স্বজনহারা এক 18 বছরের রমণী, যে বয়সে মায়ের আঁচল ধরে হাঁটার কথা এই বয়সে জীবনের সাথে যুদ্ধ করছে। যে বয়সটা বাবার থেকে বিভিন্ন গল্প শোনার কথা সেই বয়সে প্রতিনিয়ত লোকের আহাজারি, রিভলভারের আওয়াজ, ছুরির ফ্যাচ ফ্যাচ শব্দ শ্রবণ করছে। এইটা কি কোনো স্বাভাবিক জীবন? এই জীবন কারোর জন্য স্বাভাবিক হতেই পারে না। যে জীবনে প্রতি মুহূর্তে ভয় থাকে, মরণের ভয়, ইজ্জতের ভয় নিয়ে বাঁচতে হয় প্রতি মুহূর্তে, একজনকে তো সব দানই করে দিয়েছে। আফসোস সে তাকে পুরো দুনিয়া থেকে বাঁচালেও সব থেকে কষ্টদায়ক যন্ত্রণাগুলো এই পুরুষটাই দিয়েছে। কিভাবে ভুলবো আমি এইসব ঘটনা? যখন আমাকে চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল, বিকৃত খুনের দৃশ্য আহাজারি দিয়ে মানসিক যন্ত্রণা দিয়েছিল, যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতাম। কিভাবে ভুলবো সেই কুৎসিত সময়গুলো যখন আমাকে পাচার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল? মানুষরূপী হিংস্র জানোয়ারগুলো শরীরের ভাঁজে কুদৃষ্টি দিয়েছিল, নিলামে তুলেছিল আমার সতীত্বকে। যখন লোকের মুখ থেকে শুনতাম আমি কার রক্ষিতা, যখন আপনি আমাকে বলতেন রক্ষিতা তুই আমার জীবনে আছেই বা কি গ্যাংস্টার বস? এই ছোট্ট জীবন কত কিছুর সাথেই না পরিচয় হলাম। ছোট বয়সে পরিবার হারালাম, আর বড় না হতেই সম্মান। অ্যানি চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে, নাক টেনে চোখের পানি মোছে। অনেক আগে খাবার দিয়ে গিয়েছে, অথচ খাওয়ার রুচি আসেনি। হুট করেই ক্ষুধার জ্বালা তীব্র হয়ে ওঠে। অ্যানি মেঝে থেকে উঠে দাঁড়ায়, এরপর ট্রলিটা বিছানার কাছে নিয়ে যায়। বিছানায় পা তুলে বসে সামান্য পানি খায়। চামচে হাত দিতে যাবে এমন সময় কিছু শব্দে দরজার দিকে তাকায়। নিক এসেছে ভেবে নিজেকে সিটিয়ে নেয়, চোখের পানি ভালোভাবে মুছে ফেলে। চামচটা যথাস্থানে রেখে অন্য পাশে ফিরে যায়। কালো হুডি পরা লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে অ্যানির দিকে। নিক তার দিকে আসছে সেটা অ্যানি ভালোভাবে অনুমান করতে পেরেছে। অ্যানি গুটিসুটি হয়ে এক পাশে শুয়ে পড়ে। লোকটা বিরতিহীনভাবে বিছানায় বসে, পেছন থেকে অ্যানিকে জড়িয়ে ধরে। অ্যানির উন্মুক্ত পেটে হাত রেখে পেছন দিকে মুখ গুজে দেয়। মুখ গুজে দেওয়া নয়, কেমন অশালীন পাগলাটে আচরণ। নিক ভেবে অ্যানি প্রথম চুপ থাকলেও পরে ছটফট করে ওঠে। নিকের হাত সরাতে সরাতে বলে, এইসব অশালীনতার মানে কি? সকালে রুমে ঢুকেই এমন অসভ্যতাম করছেন কেন? লোকটার স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে থাকে। অ্যানি হতভম্ব হয়ে যায়। এটা নিকের স্পর্শ নয়। হ্যাঁ, নিকের স্পর্শ রক্তাক্ত, যে স্পর্শে কোনো কোমলতা থাকে না। তবুও সেই স্পর্শ আলাদা এক নাম থাকে, আলাদা এক প্রশান্তি থাকে। কিন্তু এমন অস্বস্তিকর কেন? পারফিউমের গন্ধটাও পরিচিত নয়। অ্যানি হাতের দিকে তাকায়, আতঙ্কে গলা শুকিয়ে আসে অ্যানির। এই হাত তো উনার না। অ্যানি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দেয়। সাথে সাথে বেরিয়ে আসে কিছু বিশ্রী, অপমানজনিত বিশ্রী গালি। অ্যানি দ্রুত শরীরে চাদর জড়িয়ে নেয়, বিছানা থেকে নেমে পড়ে। চোখে পড়ে শক্তপোক্ত দেহের একটা যুবককে, বয়স হয়তো 25 কি 26 হবে। চুলগুলো কুকড়ানো, চোখের দৃষ্টি ধূসর, যেমনটা নিকের। কিন্তু নিকের দৃষ্টির মতো ধ্বংসাত্মক নয়, এই দৃষ্টিতে আছে আবর্জনা। অ্যানির শরীর থরথর করে কাঁপছে। একটা অপরিচিত লোক তাকে ছুঁয়েছে ভাবতে অ্যানির বমি আসছে। কিন্তু লোকটা আসলো কিভাবে এখানে? পুরো বাড়িতে তো গার্ডের নজরদারি। লোকটা রাগান্বিত চোখে তাকায় অ্যানির দিকে। অ্যানির হাতটা খপ করে ধরতে যাবে, তার আগে অ্যানি পিছিয়ে যায়। চাদরটা শরীরের সাথে চেপে ধরে চেঁচিয়ে বলে, তোর বাচ্চা, আমার শরীরে স্পর্শ করেছিস কোন কলিজা নিয়ে? খবরদার কাছে আসবি না। তুই জানিস না আমি কে? এই বাড়িতে ঢুকেছিস কিভাবে? আমার রুমে এসেছিস কোন সাহসে? লোকটা যেন মজা পেল, পৈশাচিক হাসি দিয়ে বলে। অ্যানি কান চেপে ধরে, এত বিশ্রী ইঙ্গিতে যেন মাথা ঘুরে আসছে। এই মুহূর্তে দাঁড়াতে পারছে না সে, শরীরে যেন কেউ বিষাক্ত সূচ ঢুকিয়ে দিয়েছে। অ্যানি চেঁচানোর জন্য মুখ খুলতেই লোকটা বিকৃত হেসে বলে। অ্যানি পরোয়া করল না কোনো কথা, ভয়ে কাঁপছে সে রীতিমতো। বন্ধ দরজার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভুল করছিস। এর মূল্য তোকে বাজেভাবে দিতে হবে। উনি আসলে কিন্তু প্রলয় ঘটে যাবে। জীবন বাঁচাতে চাইলে চলে যা।
সত্যি কাউকে কিচ্ছু বলবো না। অ্যানির কথায় লোকটা পৈশাচিকভাবে হাসতে থাকে। লোকটার হাসিতে অ্যানির শরীর গুলিয়ে আসে। লোকটা হাসি থামিয়ে কামনার দৃষ্টি দিয়ে বলে। অ্যানি কাপা গলায় বলে। খদ্দের মানে? লোকটা জিহ্বা বের করে অশালীনভাবে ঠোঁট ভেজায়। অ্যানি শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, ক্লান্ত গলায় বলে। আমি কারোর রক্ষিতা নই। আমি ওনার অ্যানি আর বলতে পারল না। লোকটা চিলের মতো এসে অ্যানির চাদর টেনে ধরে। অ্যানির কলিজা বেরিয়ে আসার উপক্রম। লোকটার সাথে পেরে না উঠে দাঁত বসিয়ে দেয়। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। অ্যানি চাদরটা রেখে দরজার দিকে দৌড় দেয়। দরজা খুলে বের হতে যাবে তার আগেই লোকটা তার সোনালি কেশ ধরে হ্যাচকা টান দেয়। অ্যানি গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। এত জোরে ধাক্কা লাগে যে সাথে সাথে কপাল ফেটে রক্ত বের হয়ে যায়। মাথা ঘুরে আসে তার। পুরো দুনিয়া অন্ধকারে দেখতে পাচ্ছে। অশুভ কুকুরটা কেমন বিশ্রীভাবে তাকাচ্ছে তার নারী অবয়বে। অ্যানি মুখে হাত দিয়ে টুকরে কেঁদে ওঠে। কোথায় আজ আপনি? বাঁচানোর জন্য পুরো পৃথিবীর আড়াল করলেন, অথচ আজ সিন্দুক ভেঙে চোর ঢুকে গিয়েছে। মালিকের খোঁজ নেই। মিথ্যা বলেছেন আমাকে। অ্যানি চোখ খুলতে পারছে না, শুধু বুঝতে পারছে লোকটা নিজের শার্ট খুলছে। অ্যানি চেষ্টা করছে ওঠার জন্য। দেয়ালের সাথে এমন বাজেভাবে ধাক্কা লেগেছে যে ওঠার শক্তি নেই। সামান্য চোখ খোলার শক্তিটা সে পাচ্ছে না। কিভাবে বাঁচাবে সে নিজেকে? কি করে রক্ষা করবে নিজেকে? তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। লোকটা নগ্ন শরীরটা নিয়ে অ্যানির কাছে আসে। অ্যানির দিকে ঝুঁকে কুকুরের মতো গন্ধ টানে শরীরের। অ্যানির গা গুলিয়ে আসে, হাত মুষ্টি করে ফেলে। লোকটা অ্যানির দিকে চুলে হাত দিয়ে বলে। লোকটার ঘৃণ্য কথায় অ্যানি আর সহ্য করতে পারল না। জানা নেই দুর্বল শরীরের শক্তি আসলো কোথা থেকে। লোকটা হাসতে হাসতে অ্যানির জামা ছিঁড়তে যাবে তার আগে অ্যানি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে। লোকটার পুরুষাঙ্গে এমনভাবে লাথি বসায় যেন লোকটা চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলে। লোকটা পাগলা কুকুরের মতো চেপে ধরে বসে যায়। অ্যানি আর দেরি করল না, দুর্বল শরীরটা নিয়ে সামনে দৌড় দেয়। লোকটা যন্ত্রণায় ছটফট করছে। ছটফট করা অবস্থায় অ্যানির এক হাত চেপে ধরে বিশ্রী গালি দেয়। অ্যানি লোকটার হাত ছাড়ানোর জন্য শক্তি প্রয়োগ করতে থাকে। শক্তিতে পেরে না উঠে আবারও সর্বশক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। লোকটা চেঁচিয়ে ওঠে, কিন্তু এইবার অ্যানি ছাড়ল না। কামড় দিয়ে অনেকক্ষণ থাকে। লোকটা হাত ঝাটকা মেরে ছটফট করতে করতে চিৎকার দিয়ে ওঠে। অ্যানি যেন কিছুই শুনছে না। এই মুহূর্তে তার বাইরে যাওয়া প্রয়োজন। এমন এক জায়গায় যাওয়া দরকার যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। মুহূর্তে অ্যানির কপালের ভাঁজ সমান হয়ে যায়। কাবার্ডের দিকে নজর যায় ওর। দ্রুত কাবার্ডের দিকে যায়। কাবার্ডের গোপন তাক খুলে একটা ধারালো ছুরি বের করে। লোকটা এখনও অশ্লীলভাবে গালিগালাজ করছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে। অ্যানি এমনভাবে লাথি দিয়েছে যেন আরেকটু হলে হয়তো মরে যেত। লোকটা কোনো মতে উঠে দাঁড়ায়। অ্যানির চুলটাকে শক্ত করে ধরে পেছন থেকে গলা চেপে ধরে। লোকটা অ্যানির জামার একাংশ ছিঁড়তেই অ্যানি পেছনে ঘুরে ধারালো অস্ত্রটা লোকটার পেটে বরাবর বসিয়ে দেয়। লোকটার চোখ দুইটা বেরিয়ে আসার উপক্রম। অ্যানি ছুরিটা ঘুরাতে থাকে। দাঁত পিষে বলে, দেখতে আমাকে ভোলা ভালা মনে হলেও প্রয়োজনের তাগিদে আমি ঠিক কতটা ভয়ঙ্কর সেটা তাদের ধারণাও নেই। থেমে যায়। ছুরিটা আরো জোরে ঠুকিয়ে বলে, সবার সাথে লড়াই করে জিতে গেলেও পারিনি শুধু গ্যাংস্টার বস নিক জেভরনের সাথে। হারিয়ে দিয়েছে এই লোক আমাকে, হেরে গিয়েছে এই পাপী পুরুষটার কাছে। তবে তোর কাছে হারবো ভাবলি কিভাবে, হারামির বাচ্চা? লোকটার মুখ থেকে রক্ত পড়তে থাকে। চোখ দুইটার রাগে যেন অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলছে। লোকটা দাঁত কিরমিরায়। দ্বিতীয় আঘাতটা করে বসে গ্যাংস্টার বসের প্রাণ ভ্রমরার ওপর। লোকটা পকেট থেকে ছোট একটা ছুরি বের করে একইভাবে অ্যানির পেটে ঢুকিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় অ্যানি। চোখ থেকে পানি পড়ছে অনবরত। অ্যানি নিজের পেটের দিকে তাকায়। যন্ত্রণায় মনে হচ্ছে এখনও রুহুটা বেরিয়ে যাবে। লোকটার মুখে পৈশাচিক হাসি। অ্যানি ক্ষিপ্ত হয়ে লোকটার পেট থেকে এক ঝটকায় ছুরি বের করে বুঝে ওঠার আগেই গলায় বসিয়ে দেয়। এতটা রাগ আর উন্মাদনা নিয়ে আঘাত করেছে যে সাথে সাথে মাথাও সামান্য ঝুলে যায়। লোকটার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। লোকটা চিৎকার করতে পারেনি, শুধু কেমন অদ্ভুত ভয়ানক আওয়াজ বের হচ্ছিল। অ্যানি আর ঠিক থাকতে পারল না। তীব্র ব্যথা আর যন্ত্রণায় দেয়াল ঘেঁষে বসে যায়। কানে এসে আঘাত করে এক তীব্র শব্দ। ব্লাড রোজ। অ্যানি চোখ তুলে তাকায়। পাগলার মতো এগিয়ে আসছে এক বেপরোয়া হার্টলেস পুরুষ। এই লোকটাকে চিনতে অ্যানি ভুল করেনি। আগের বার ভুল করলেও এখন যে এসেছে সে সঠিক। অ্যানি লুটিয়ে পড়ে মেঝেতে পড়ার আগেই কেউ বুকের সাথে ঝাপটে ধরে। অ্যানি তীব্র ব্যথায় ছটফট করে বিড়বিড় করে,
ওদেরকে বলে দিন আমাকে যেন রক্ষিতা না বলে। কষ্ট হয় আমার, কলিজা ছিঁড়ে যায়। অ্যানি কথাটা শেষ করতে পারল না। তার আগে উন্মাদ হৃদয়হীন পুরুষটার ভাঙা কণ্ঠ কানে আসে। কলিজা আমার। রাতের শুনশান অন্ধকার এই মুহূর্তে অভিশাপের মুক্ত ঘিরে আছে। আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তর ছাপিয়ে দাঁড়িয়ে থাকা সর্ববৃহৎ হাসপাতালটিও আজ সেই অন্ধকারের ভার বহন করছে। বহুতল ভবনের প্রতিটি জানালায় জ্বলে থাকা আলো বাইরে থেকে আশ্বাসের মতো মনে হলেও ভেতরে জমে আছে নিঃশব্দ উৎকণ্ঠা ও দীর্ঘশ্বাসের চাপা হিসাব। এই বিশাল কাঠামোর এক প্রান্তে নিবিড় পরিচর্যায় সীমাবদ্ধ কক্ষে এক রমণী কোনো মতে অস্তিত্ব ধরে রেখেছে। তার শ্বাস এখন আর স্বাভাবিক জীবনে প্রকাশ নয় এই মুহূর্তে। প্রতিটি নিঃশ্বাস যন্ত্র নির্ভর হয়ে আছে। প্রতিটি মুহূর্ত সময়ের সঙ্গে এক অনিশ্চিত সমঝোতা। অচেতন দেহটি নিথর হয়ে পড়ে আছে, তবু সেই নিথরতার গভীরে চলছে এক নীরব লড়াই, যেখানে জয় কিংবা পরাজয়ের ঘোষণা কেউ দিতে সাহস পায় না। অপারেশনের পর শরীরটি যেন নিজেরই ভার বহন করতে ক্লান্ত। হৃদস্পন্দন চলছে কোনো রকম, কিন্তু দৃঢ়তার নিশ্চয়তা নেই। মনিটরের পরিমিত আলো তার মুখাবয়বে পড়ে জীবনের সীমারেখা টেনে দিচ্ছে ক্ষণে ক্ষণে, আর সেই সংখ্যার উঠানামার মধ্যেই চিকিৎসকদের দৃষ্টি স্থির থাকে। কণ্ঠস্বর হয়তো নিচু হয়ে আছে, নির্দেশ সংক্ষিপ্ত, পদচারণা সংযত, কারণ এখানে প্রতিটি শব্দই ভাগ্যের ভারসাম্য নষ্ট করতে পারে। এই রাতটা যেন কেবল সবাইকে অপেক্ষা করতে শেখাচ্ছে। রমণীটি ঘুমে নেই চোখে, আবার জাগ্রতও নয়। সে বর্তমানে ঝুলে আছে জীবন ও শূন্যতার মাঝখানে, সময় নিঃশব্দ বিচারের অধীনে। বাইরে অন্ধকার আরও ঘন হচ্ছে ধীরে ধীরে। অপারেশন থিয়েটারের দরজাটি নিঃশব্দে বন্ধ হয়ে আছে। রমণীর পেটের গভীরে ঢুকে পড়া ছুরির আঘাত প্রাণঘাতী সীমা অতিক্রম করেছিল, তবু দক্ষ হাতের নিরবিচ্ছিন্ন সংগ্রামে সে আপাতত মৃত্যুর মুখ থেকে ফিরেছে। তবে এই ফেরা চূড়ান্ত হয়ে ওঠেনি এখনও। এটি কেবল এক অনিশ্চিত বিরতি। অ্যানি শুয়ে আছে নিবিড় পরিচর্যা কক্ষে, বুকের ওঠানামা যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রিত হচ্ছে। হৃদস্পন্দন দুর্বল, কিন্তু স্থির রাখার চেষ্টা চলছে। অচেতন দেহের চারিপাশে নীল আলো, মনিটরের ক্ষীণ শব্দ আর জীবনের সঙ্গে লড়াইরত প্রতিটি সেকেন্ডের হিসাব। শ্বাস নিচ্ছে কোনো রকম। সমস্ত ডাক্তার বাহিরে দাঁড়িয়ে আছে। গ্যাংস্টার বসের আদেশ, দুনিয়া উল্টে যাক, কেউ যাতে এখান থেকে এক পাও না সরে। ডক্টরের চোখে ক্লান্তি। নিকের পাগলাটে ছন্ন ছাড়া আচরণে সবাই ভয়ে সিটিয়ে আছে, কিন্তু গ্যাংস্টার বস কোথাও নেই। হসপিটালের চারিপাশ কোনো অস্তিত্ব নেই। অ্যানিকে যখন নিরাপত্তার সাথে হসপিটালে নিয়ে আসে, তখন পুরো হসপিটালের পরিবেশ যেন পাল্টে যায়। একজন ডাক্তার নিককে চিনতে পারেনি। 10 মিনিট অপেক্ষা করতে বলে। যে গ্যাংস্টার বস 2 মিনিটও অপেক্ষা করে না কারোর জন্য, সেখানে ওর প্রাণ ভোমরা ছুরি আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, সেখানে ডাক্তার তাকে বলে অপেক্ষা করতে। গ্যাংস্টার বস সময়ের অপেক্ষা করেনি। অ্যানির কাছ থেকে সরে গিয়ে সোজা ডক্টরের গলা চেপে ধরে। ডক্টরের জিহ্বা বের হয়ে যাচ্ছে, কিন্তু নিকের ছাড়ার নাম নেই। এক প্রকার মনের বিরুদ্ধে সবার অনুরোধে ছেড়ে দেয়। নিকের রাগ কমেনি। এমনিতেই চোখ দুটো লাল হয়ে আছে, যেন চোখ বন্ধ করলেই রক্ত গড়িয়ে পড়বে। সেদিকে তাকিয়ে দাঁত পিষে বলে, তোর হিসাব তোলা রইল। এক মুহূর্তে ডাক্তার নিকের ভয়ানক চেহারার দিকে তাকায়। নিকের দেওয়া পাগলাটে আঘাতে গলায় ধরে বসে যায়, ব্যথায় টনটন করছে। তাকে ধরে 2 জন নার্স নিয়ে যায়। নিকে চুল ঘামছে ধরে নিজের। ছন্নছাড়া গ্যাংস্টার বস গর্জে ওঠে। দ্রুত অ্যানিকে অপারেশন কেন্দ্রে নিয়ে যায়। যিনি অপারেশন করাবেন তিনি নিকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। নিক রক্তচক্ষু নিয়ে তাকায়। ডক্টর শুকনো ঢোক গিলে বলে। নিক অদ্ভুত দৃষ্টিতে তাকায় ডাক্তারের দিকে। এই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না, তবে কিছু একটা ছিল, যেটা অনুভব করার ক্ষমতা কারো নেই। নিক অপারেশন রুমের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার প্রাণটা আপনার কাছে দিয়ে যাচ্ছি, এসে যেন অক্ষত পাই। ডাক্তার বাক্যহারা হয়ে তাকিয়ে আছে। উনি কখনো গ্যাংস্টার বসকে সামনে দেখেনি, তবে এইটা জানে তার ব্যক্তিত্ব স্বভাব ভয়ঙ্কর। তার তীক্ষ্ণ দৃষ্টি যার উপরে একবার পড়ে, সে বিষধর তীব্র যন্ত্রণায় ছটফট করে মরে। যার কোনো মায়া নেই, মমতা নেই, হৃদয় নেই। অশুভ দুনিয়ায় বসবাস, যার জীবনে কোনো আলো সুগন্ধ নেই, কারোর জন্য ভালোবাসা নেই এই মনে। একা, স্বাধীন, ভয়হীন চলাফেরা। মাফিয়ার সাম্রাজ্যের সব থেকে ক্ষমতাধর ও হিংস্র মাফিয়া। তার এই রূপ কি আসলে সত্যি, নাকি শুধু ভ্রম?
নিক কিছু বলল না। হসপিটালের সামনে হাজারো গার্ড রাখা। দুইজন মহিলাকে ইশারা করে নিক বেরিয়ে যায় হসপিটাল থেকে। এরপর থেকে নিকের কোনো দেখা মেলেনি। হসপিটালের সামনে অধীরাজ আর আরিশ অস্থির হয়ে বসে আছে। বারবার নিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। অপারেশন সফল বলা যায়, কিন্তু বিপদ কাটেনি। অভ্যন্তরীণ ক্ষত, রক্তক্ষয়, সংক্রমণের আশঙ্কা সব মিলিয়ে পরিস্থিতি এখনও সংকটাপন্ন। সামান্য অসতর্কতা, সামান্য প্রতিকূলতা সব কিছু আবার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। অ্যানির শরীর নিথর হয়ে পড়ে আছে, কিন্তু সেই নিথরতার নিচেই চলছে এক নিঃশব্দ যুদ্ধ। জীবন এখানে কোনো আবেগ নয়, এটি এখন কেবল পরিসংখ্যান, পর্যবেক্ষণ আর অপেক্ষার নাম। এই মুহূর্তে অ্যানি বেঁচে আছে, কিন্তু নিশ্চিতভাবে বেঁচে থাকবে কিনা তার উত্তর এখনও সৃষ্টিকর্তার হাতে বন্দী। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার সাথে সাথে আরিশ দাঁড়িয়ে যায়। অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, কেমন আছে? সব ঠিকঠাক তো? ডাক্তার ফুস করে শ্বাস টেনে বলে। আরিশ আর অধীরাজ চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডাক্তার এদিক সেদিক তাকিয়ে বলে। আরিশ ঠোঁট চেপে ধরে গম্ভীর গলায় বলে, আপনি আসতে পারেন। ডাক্তার আর কিছু বলল না, সামনের দিকে হাঁটা ধরল। আর আরিশ চিন্তামুক্ত হয়ে অধীরাজের উদ্দেশ্যে বলে, তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছেন স্যার? নিক হয় বাগান বাড়িতে গিয়েছে, না হয় মিনারে আছে, আর না হয় মাফিয়া প্যালেসে। আমি দেখে আসি। অধীরাজ শান্ত গলায় বলে। যদি সেখানেও না পান? আরিশ হাতের ব্রেসলেটের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তুই হয়তো ভুলে যাচ্ছিস, অধীরাজ আত্মা একসাথে কানেক্ট করা। আরিশ কথাটা বলে আর দাঁড়ালো না। দ্রুত গতিতে লিফট ব্যবহার করে নেমে যায়। নিজের কালো বুলেট প্রুফ গাড়িতে বসে হসপিটাল থেকে বের হয়ে যায়। মসজিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাপিষ্ঠ, অশুভ ছায়ায় ঢেকে যাওয়া এক হিংস্র মানব, যার পুরো জীবন দূষিত, যে মুসলিম হিসেবে এক অভিশাপ, যার মধ্যে শান্তির ধর্মের কোনো চিহ্ন নেই, তার শরীরে রন্ধ্রে গন্ধে আছে অশুভ আত্মার বাস। নিক চোখ বন্ধ করে বিড়বিড় করে ওঠে, এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার সামর্থ্য আমার নেই। জীবনে এতটা পাপ করেছি যে তোমার দরবারে কিছু চাওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু দিন শেষে আমি তোমারই সৃষ্টি, তোমার বান্দা। চাওয়ার অধিকার আমারও আছে। এটা এমন এক পবিত্র স্থান যেখানে নিজের পাপ ধ্বংস করার জন্য আসে, অথচ আমি আসলাম এক রমণীর জন্য। সে কিন্তু আমার মতো পাপী নয়। আমার শত্রুর হাতে আজ তোমার বান্দি ক্ষত বিক্ষত। আমার কেউ নেই, বাবা নেই, মা নেই, পরিবার পরিজন কেউ নেই। এই জগতে সম্পূর্ণ একা আমি, তথাকথিত এক জানোয়ার রূপী নরপশু। এই যান্ত্রিক হৃদয়টা কেন কম্পিত হচ্ছে? শুধুমাত্র কাগজে কলমে বৈধ স্ত্রী বলে। শূন্য অন্ধকার মরুভূমিতে এই মেয়েটা এসে পড়েছে। যদি পারো তবে পুনরায় আমার ঘরে ফিরিয়ে দিও। কেউ নেই আমার পৃথিবীতে, ওকে না হয় আমায় দিয়ে দাও। কলিজায় ঢুকে রাখবো বলেছিলাম, কিন্তু পারিনি। ওকে আমার করে দাও। তোমার দরবারে আর কিচ্ছু চাওয়ার নেই। গাড়ির হর্নের শব্দে নিকের ধ্যান ভাঙে। পেছন থেকে আরিশ গাড়ি থেকে নেমে নিকের পাশে দাঁড়ায়। আরিশ মসজিদের ভেতরে তাকিয়ে বলে, নিক তুই এখানে? এগিয়ে যায় গাড়ির দিকে। গাড়ির ভেতরে বসে বলে, খোদার কাছে ভিক্ষা চাইতে আসলাম। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিজের। নিককে চিনতে আজ সে ভুল করছে না তো? এতটা অগোছালো তো গ্যাংস্টার বস নয়। নিকের দৃষ্টি কঠোর হতে থাকে। চাপা গর্জনে বলে, আজ গ্যাংস্টার বসের তাণ্ডব লীলা দেখবে পুরো মাফিয়া প্যালেস। ওরা নিজেরাও জানে না কার গায়ে হাত দিয়েছে। পুরো গার্ডদের অজ্ঞান করে আমার মিনারে ঢুকেছে। এই মিনার যেখানে আমার অনুমতি ছাড়া একটা পাখিও ঢুকে না। আরিশ স্টিয়ারিং চেপে ধরে বলে, তুই অনেকটা বদলে গেছিস নিক। অ্যানি শুধু তোর আসক্তি নয়, ওকে তীব্রভাবে ভালোবেসে ফেলেছিস। এমনভাবে বেসেছিস যে তুই দিশেহারা। এখনো শান্ত আছিস, মানে ঝড়ের পূর্বাভাস। জানি না কাল কোন ঝড় উঠবে। তোকে চেনা যাচ্ছে না নিক। এই মেয়ের হাতেই না তোর ধ্বংস লেখা থাকে। এতটা বেপরোয়া হতে এত বছরও একবারও দেখিনি। নিক ঠোঁট কামড়ে ধরে শরীর এলিয়ে দেয়। এমন পবিত্র জিনিস আমার মতো পাপিষ্ঠের জন্য নয়। ধ্বংস যদি লেখা থাকে তবে অমৃত ভেবে সেটা অনেক আগেই পান করে ফেলেছি। ধ্বংসের শেষ মুহূর্তেও দাঁড়িয়ে বলবো, তার মায়ায় আমি বিধ্বস্ত। তাকে অন্য কারোর সাথে দেখার সাহস আমার নেই, তাকে পাওয়ার সাধ্য আমার নেই, অথচ আমি সেই ধ্বংসের পথেই পা বাড়িয়েছি। আরিশ হালকা হেসে বলে, অ্যানি এখন বিপদমুক্ত। ওর ব্লাডের প্রয়োজন ছিল, সেটা অধীরাজ দিয়েছে। সব ম্যাচ করলো তাই দিয়ে দিয়েছে। নিক রক্তচক্ষুর ন্যায় তাকায়। আরিশ থমথমে খেয়ে বলে,
সমস্যা কোথায় নেই? তোর রক্তের গ্রুপ তো বি পজিটিভ, বাট অ্যানির এ পজিটিভ। তোর সাথে ম্যাচ করতো না, তাই অধিরাজ দিয়ে দিয়েছে। নিক দাঁত কিড়মিড়িয়ে বলে। এই শালা প্রথম আমার বইয়ের দিকে নজর দিয়েছিল। নিকের রাগ দেখে আরিশ হাসি সংযত করে বলে। এই শালাকে তুই নিজেই বলেছিস কোলে করে গাড়িতে উঠানোর কথা। ভুলে গেছিস পাচার কেন্দ্রের কাহিনী? নিক কুটিল হেসে বলে। লোক দেখানোর জন্য অনেক নাটকই করতে হয়। আরিশ নিকের মুখের দিকে তাকিয়ে কাঁধ নাড়ায়, গাড়ি স্টার্ট দিয়ে বলে। যাক, বউ ঠিক হয়েছে শুনে গ্যাংস্টার বস আগের স্বভাবে ফিরেছে। আমি তো ভেবেছিলাম এই শোকে দেবদাস হয়ে যাবে। নিক চোখ বন্ধ করে ঘন শ্বাস টানে, শান্ত গলায় বলে। আরিশ বাঁকা হেসে বলে। হসপিটালে চল। শত্রুদের আগে নরক যন্ত্রণা দিয়ে আয়, এরপর না হয় দেখা করিস। নিক রেগে যায়, আরিশের কলারে চেপে ধরে ধমকে ওঠে। শালা কাল থেকে বউকে ছুঁতে পারছি না, মুখটা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমার এনার্জির প্রয়োজন। আরিশ উচ্চস্বরে হেসে ওঠে, হাসতে হাসতে বলে। কলার ছাড় বাল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। বাই দা ওয়ে, এনার্জি তুই হসপিটালে গিয়ে পাবি কিভাবে? নিক আরিশের কলারে ছেড়ে দেয়, কুচকে যাওয়ার শার্ট ঠিক করে বলে। সেটা তুই বুঝবি না। নিক চাবি ঘোরাতে ঘোরাতে হসপিটালে প্রবেশ করে। অধীরাজ নিজের বসকে আর চোখে দেখে। একটু আগের সেই ছন্নছাড়া বস আর এখনকার বসের সাথে কোনো মিল নেই। কয়েক ঘন্টা আগে ছিল এক উন্মাদ স্বামী, এখন হচ্ছে গ্যাংস্টার বস। নিক কেবিনের সামনে যেতে অধীরাজ হাস্যময় মুখে বলে। ম্যামের গ্যাং ফিরেছে বস। নিক কপাল কুচকে বলে। তাতে তোর এত খুশি লাগছে কেন? অধীরাজ থতমত খেয়ে যায়। নিক ভেতরে ঢোকার আগে এক পলক অধীরাজের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। অজান্তেই তুই আমার জীবনের সব থেকে বড় উপকারটা করেছিস। অধীরাজ সাথে সাথে চোখ তুলে নিককে ভেতরে ঢোকার জন্য ডাক্তার অনুমতি দেন। নিক সেসব পরোয়া করল না, এই মুহূর্তে বউ চাই তার। নিক প্রবেশ করতেই এক এক করে সব ডাক্তার বেরিয়ে যায়। নিক এক পলক তাকায় ধ্বংসকারী রমণীর দিকে। ঠোঁট দুইটা শুকিয়ে আছে, ঠোঁটের পাশে অনেক দাগ আছে, তবে স্পষ্ট নয় এইসব কিসের দাগ নিকের বুঝতে বাকি নেই। এর ঠোঁট দুইটা তাকে চুম্বকের মতো টানছে। অ্যানির নিস্তেজ শরীরের দিকে তাকায়, নীল চাদরে ঢেকে আছে এই ধ্বংসাত্মক রমণী। নিক অপেক্ষা করলো না, বেডের একপাশে বসে তৃষ্ণার্তদের মতো অ্যানির গলায় মুখ গুজে দেয়। কারোর স্পর্শ অনুভব করে অ্যানি পিটপিট করে চোখ মেলে। শরীরে কারোর স্পর্শ অনুভব করে কলিজা শুকিয়ে আসে। মনে পড়ে যায় সে বীভৎস ঘটনা। কপাল দিয়ে ঘাম ছুটে আসে আতঙ্কে। অ্যানি চিৎকার দিবে এমন সময় তার শুষ্ক ঠোঁট দুইটা আঁকড়ে ধরে কেউ। অ্যানি চোখ তোলে, ধূসর রাঙা চোখের এই সুদর্শন পুরুষটাকে দেখে কপাল কুঁচকে ফেলে। মুহূর্তেই মনে পড়ে যায় তাকে কেউ ছুঁয়েছিল। এইটা নিশ্চয়ই এতক্ষণে উনি জেনে গিয়েছে। এখন কি করবে আমাকে? আমার শরীর থেকে চামড়া খুলে ফেলবে, নাকি এর থেকেও কঠিন শাস্তি দেওয়া হবে আমাকে? অ্যানির শরীর তুলনার থেকেও বেশি শিরশির করে ওঠে। ভয় নিয়ে নিকের দুই বাহু চেপে সরানোর চেষ্টা করে, ছটফটও করতে পারছে না, সেলাইয়ের টান খাচ্ছে। অ্যানি উপায় না পেয়ে নিকের জিহ্বায় কামড় ধরে। ব্যাস, গ্যাংস্টার বস আর চুমু খেতে পারছে না। বিরক্তি নিয়ে তাকায় অ্যানির দিকে। অ্যানি শুকনো ঠোক গিলে বলে। কি করছেন? অ্যানি রাগান্বিত চোখ নিয়ে বলে। ডিস্টার্ব করছো কেন? আপনি এমন করছেন কেন? নিক ঠোঁট কামড়ে ধরে নিজের ঘন ঘন শ্বাস ফেলে অ্যানির গালে নাক ঘেঁষে বলে। আই নিড ইউ জান, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। অ্যানির চোখ বড় বড় করে ফেলে। ক্ষত বিক্ষত হয়ে বেডের সাথে লেপ্টে আছে, আর এই লোককে মুটে চলে এসেছে। নিকের হাত অবাধ্য হতে থাকে। অ্যানি হাতে শক্ত করে চেপে ধরে বলে। কি করছেন? নিজের অবস্থান ভুলে যাবেন না। লজ্জামি না করে ভদ্রভাবে বসুন। নিক কিছু বলতে যাবে তার আগেই আরিশের কণ্ঠ ভেসে আসে। ভাই, হসপিটাল এটা। আমাদের মতো সিঙ্গেলদের সামনে এভাবে গোসল করে চুল ভিজিয়ে আসলে বুকে আগুন ধরে। নিজেকে কন্ট্রোলে রাখা ভাই, না হলে শাওয়ারের কাছে ভুগতে হবে। আব্বে শালা, তোর বউয়ের পেটে এখনো ক্ষত, এমনিতেই সাপ্তাহিক অসুস্থ বানিয়ে রাখিস এক চান্সে। এখন কি মারতে চাস নাকি? নিকে রেগেও যেন রাগলো না, হুট করে মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অ্যানির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে ক্ষতের কথা ভুলে গিয়েছে। আরিশ অধীরাজের চোখ হাত দিয়ে ঢেকে বলে। এদিকে আর তাকাস না, এখন এরা যা কাজ করবে এইসব বড়দের কারবার। চল আমরা গিয়ে কার্টুন দেখে আসি। আরিশ দরজা বন্ধ করে দিয়ে সামান্য হাসে। অধীরাজ কপাল কুঁচকে বলে। আমাদের কার্টুন দেখার বয়স? তুই ভার্জিন? হ্যাঁ, খুনি হতে পারে, বাট চরিত্র ভালো আছে। আরিশ মাথায় থাপ্পড় দিয়ে বলে। সেজন্যই বলছি বাচ্চা মানুষ। ভার্জিন মানেই তুই বাচ্চা।
আরিশ কথাটা বলে সামনে এগিয়ে যায়। অধীরাজ থমথমে খেয়ে বলে। কোথায় যাচ্ছেন স্যার? আরিশ হাঁটার মধ্যেই গম্ভীর গলায় বলে। যাচ্ছি কোনো একজনের খোঁজে। শুভ্র বেডশিটের নরম বিছানায় শুয়ে থাকা অষ্টাদশী এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে, আর তার দিকে ঈগল পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে গ্যাংস্টার বস। নিকের এমন দৃষ্টি অ্যানির নজর এড়িয়ে যায়নি, বরং এই নজর থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করতে থাকে। অ্যানি শুকনো ঢোক গিলে বলে। এইভাবে তাকিয়ে আছেন কেন? আর ওই লোকটা কি মরে গিয়েছে? নিকের কপাল কুঁচকে আসে। রক্তে ফোবিয়া থাকা মেয়েটাও পরপর খুন করে যাচ্ছে। তুমি তো দেখছি আমার থেকেও বড় কিলার। অ্যানি বিছানার চাদর খামচে ধরে, চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে। আমিও আপনার মতোই খুনি, তাই না? নিক ঠোঁট কামড়ে ধরে। এক বনে শোনা যায় দুইজন সিংহের রাজত্ব চলে না, অথচ এক রুমে থেকে দুই সিংহ মিলে রাজত্ব চালাচ্ছে। ইন্টারেস্টিং না বেবি গার্ল? অ্যানি অন্যদিকে মুখ ফিরিয়ে বলে। আমি এতটাও সাহসী নই, পরিস্থিতি আমাকে এমন হতে বাধ্য করে, বারবার খুনের আসামি হয়ে যায়। নিক গ্রীবাদেশ নাড়ায়। আমার বউ আমার মতোই হবে। অ্যানির গলায় চোখ যায়, লাল হয়ে জায়গাগুলো স্পষ্ট। নিকের দৃষ্টির রং বদলাতে থাকে, ধীরে ধীরে কঠোর হতে থাকে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস টেনে অ্যানির গলায় প্রথমে নরমভাবে হালকা স্পর্শ করে, কিন্তু সেই নরম স্পর্শ ছিল সাময়িকের জন্য। নিকের হাতের শক্ত চাপ গিয়ে লাগে অ্যানির গলাতে। ক্ষতবিক্ষত অ্যানি দুর্বল শরীর নিয়ে ছটফটিয়ে ওঠে, লম্বা শ্বাস টানে, চোখ থেকে বিরতিহীনভাবে পানি পড়তে থাকে। পানিতে ভরে ওঠা চোখ দুইটা নিয়েই নিকের দিকে তাকায়। নিকের পৈশাচিক চোখ দুইটা তাকে কাঁপিয়ে তোলে। নিক চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানে, হাতের বাঁ ধীরে ধীরে নরম হয়ে আসে। এক ঝটকায় অ্যানির বুকের উপর থেকে চাদর সরিয়ে দেয়, নীল টি শার্টটা উপরে ফেলে। পেটের একপাশে সেলাইয়ের জায়গাটা দৃশ্যমান হয়ে ওঠে। নাভির নিচে কারোর নখের আঁচড় এড়ায় না, সেলাইয়ের পাশে অগণিত চুমু খায়। এদিকে অ্যানি হতবম্ব হয়ে যায়। গ্যাংস্টার বস ছন্ন ছাড়ার ন্যায় উন্মাদের মতো নিচের ঠোঁট কামড়ে ধরে। তার নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে বিচরণ করছে। অ্যানি চোখ বন্ধ করে রেখেছে, ভয়ে শিউরে উঠেছে বারবার। নিক দাঁত পিষে চোয়াল শক্ত করে ক্ষতের দিকে তাকায়। খোদার কসম করে বলছি, এই শরীরে যে সামান্য স্পর্শ করেছে আমি তাকে নরকের থেকেও বেশি কষ্ট দিয়ে মারব। এতদিন অনেক ছাড় দিয়েছি ব্লাডি বীজগুলোকে, সবার জীবনের অন্তিম মুহূর্তগুলো চলে এসেছে। এই যন্ত্রণা, এই চোখের পানি, এই রক্ত সব আমি লক্ষ গুণ ফিরিয়ে দেব। যতটা ফোঁটা রক্ত এই শরীর থেকে নির্গত হয়েছে তার থেকেও 1000 গুণ রক্ত দিয়ে আমি আফ্রিকার রাস্তা রাঙাবো। যতটুকু যন্ত্রণা নিয়ে এই চোখ দুটা বন্ধ হয়ে গিয়েছিল তার থেকেও কোটি গুণ যন্ত্রণা পাবে। পুরো দেশ, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য দেখবে নির্জীব প্রাণের স্ত্রীর শরীরে আঘাত করার পরিণতি ঠিক কতটা যন্ত্রণাদায়ক। অ্যানি মুখে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। আমি খুব খারাপ, তাই না? আমার ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করেছে, ভাগ্যে যা আছে তাই হবে। তাই বলে এতটা জঘন্য না হলেও পারতো। বুঝে ওঠার আগেই প্রিয়জনদের হারিয়ে ফেলতাম। নিজের অস্তিত্ব অনুমান করার আগেই বাবা মায়ের বিকৃত রক্তাক্ত লাশ দেখেছি। বাপ হারালাম, মা হারালাম, সম্মান, ইজ্জত সব হারিয়ে ফেললাম। যে চাচা বাবার সমতুল্য হয় সেই আপন চাচার কুনজরে পড়েছি দিনের পর দিন। ভালোবাসার বদলে পেয়েছি লালসা। এক পর্যায়ে তাকেও খুন করলাম, তাও এমন ভাবে যেটা আমি সজ্ঞানে দেখলে কখনো টিকতে পারতাম না। ভাগ্য আমার সহায় হলো না। একের পর এক পুরুষের কালো নজর আমাকে শেষ করে দিচ্ছিল। পাচার হলাম, নিলামে উঠলাম, রক্ষিতা হলাম, টর্চারের শিকার হলাম। এক পর্যায়ে কারোর নামমাত্র বউ হয়ে গেলাম। নাবালক থেকে সাবালকও হতে পারলাম না। 18 বছরের জীবনে এত বীভৎস ঘটনার সম্মুখীন হয়েছি যে এখন আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। হাঁপিয়ে উঠেছি, শক্তি সব ফুরিয়ে গেছে শরীরের। চারপাশে অন্ধকার, শুধু নিঃশ্বাস আছে কিন্তু প্রাণ নেই। আমি বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকা আমার মরণ সমতুল্য। আমার ধ্বংসের মূল কারণ এই সৌন্দর্য। আপনার কাছে মিনতি করছি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিন আমার মুখটা, প্রয়োজনে পুরো শরীরে অ্যাসিড ঢেলে দিন। অ্যানি কথাটা শেষ করতে পারেনি, তার আগেই নিক অ্যানির চোয়াল শক্তভাবে চেপে ধরে।
নিকের রেগে যাওয়া দেখে তাচ্ছিল্যভাবে হাসে। রক্তাক্ত ধূসর চোখ দুইটার দিকে তাকিয়ে মলিন হেসে বলে, রাগ করছেন এইটা ভেবে যে আমি কুৎসিত হয়ে যাব? আমি অসুন্দর হয়ে গেলে আমাকে স্পর্শ করবেন কিভাবে? আমার কাছে আসবেন কিভাবে? অসুন্দর কুৎসিত হলে তো অসুন্দর কুৎসিত হলে তো তখন আসতে রুচিতে বাঁধবে। আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ডের বস আপনি। তখন হয়তো ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বের করে দেবেন। শেয়ালে শেয়ালে খেলো নাকি মানুষরূপী নরখাদক খেলো সেটাও দেখবেন না। তখন অবশ্য কেউ পাচার কেন্দ্রেও নেবে না, কোনো পুরুষ আমার দিকে কুনজর দেবে না, মাফিয়ারা আমার সম্মান আমার অহংকার নিলামে তুলবে না। আমি তো সেটাই চাই, সবাই আমাকে এড়িয়ে চলুক, আমার মুখ দেখে যাতে সবাই আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেয়। অ্যানির কথা বলা বন্ধ হয়ে যায়। অ্যানির দুইটা ঠোঁট চুম্বকের মতো আঁকড়ে ধরে। অ্যানির চোখ বড় বড় হয়ে যায়। নিক চুমুর বদলে ঠোঁটের নরম অংশ কামড়ে বসিয়ে দেয়। সাথে সাথে অ্যানি ব্যথায় গুঙিয়ে ওঠে। নিক পুনরায় চুমু খেলো। যতটা রাগ নিয়ে সে ঠোঁটে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক ততটা রাগ নিয়ে অ্যানির চোখে চোখ রাখলো। এক হাতের আঙ্গুল দিয়ে অ্যানির রক্তাক্ত ঠোঁট চেপে ধরল। অ্যানি নাক মুখ খিচে নেয় সাথে সাথে। অ্যানির ব্যথাটাকে নিক তোয়াক্কা করল না। গ্রীবাদেশ নাড়িয়ে বলে, আমাকে রাগানোর জন্য তোমার মুখের বাক্যই যথেষ্ট, কিন্তু এই দৃষ্টি আমাকে থামিয়ে দেয়। তবে আমার হাত চলে বেশি। এই মুহূর্তে ক্ষতবিক্ষত না থাকলে প্রতিটা শব্দের জন্য অগণিত থাপ্পড়েই নরম গালে পড়তো। হেমে আবারও নিজের ঠোঁট কামড়ে ধরেন। সে ট্রাস্ট মি বেবি গার্ল, ক্ষমতা থাকলে এই মুহূর্তে তোর পুরোটা শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু তোর আর্তনাদ ছটফট করার দৃশ্য কে সইবে? গ্যাংস্টার বসের কি সেই ক্ষমতা আছে? শেষের লাইনটা এতটা গর্জন দিয়ে বলেছে যে অ্যানির পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। সে যখন প্রায় চোখ বন্ধ করে ফেলেছিল তখন নিকের উন্মাদ আচরণ সে একটু হলেও দেখেছে। চিনতে পারেনি এই বেপরোয়া ছন্নছাড়া মানবটাকে। এই লোকটা তো একটা মনস্টার। কিন্তু সেদিন এমন উন্মাদ কেন হয়ে গিয়েছিল? অ্যানির চোখে এখনও সেই দৃশ্য ঝাপসাভাবে দৃশ্যমান। নিক ওর দুই গালে হাত দিয়ে বলেছিল, অ্যানি এই চোখ খুল, তোর কি ছোড়ে শ্বাস নিতে পারবো না আমি। জান আমার, জীবনে আর আঘাত করব না তোকে, তবে আঘাত করব সেটার পরিমাণ কম। বিশাল এই পৃথিবীতে আমি একা, আমার মতো এতিমের ভাগ্যে হয়তো সুখও নেই। কুত্তার বাচ্চাদের সহ্য হচ্ছিল না। আমার জীবনে কেউ এসেছে, জন্ম থেকে আজ পর্যন্ত বাপ ছাড়া কারোর ভালোবাসা পাইনি। বউ চাই আমার, খবরদার চোখ বন্ধ করলে ধ্বংস চালিয়ে দেব। ওদের টার্গেট ছিল গ্যাংস্টার বসের প্রাণভোমরা। আমার প্রাণভোমরা এতটাও দুর্বল নয় যে একটা ব্লাডি বিচের আঘাতে নেতিয়ে পড়বে। এই গল্পের সহজ সরল মেয়েটি তুমি হলে, এই গল্পের সব থেকে বিভৎস রমণীয় তুমি। কলিজা আমার শ্বাস বন্ধ করবে না, চোখ বন্ধ করবে না। প্রয়োজনে নিজের জীবন ত্যাগ করবো, এরপরও তোমার সুরক্ষা নিশ্চিত করব। এই পৃথিবী অনেক নিষ্ঠুর জান, টিকে থাকতে হলে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। আমি চোখ বন্ধ করলে কেউ নেই তোর, একা বাঁচতে পারবি না 2 মিনিট। তুই চোখ বন্ধ করে ফেললে আমারও কেউ নেই, তুই মরে যেতি কালো হাতের থাবায়, আর আমি মরবো হৃদয়ের রক্তক্ষরণে। চোখ বন্ধ করে ফেলে। কথাগুলো এখনও তার কানে বাজে। এরপর কি হয়েছে জানা নেই। বাহিরে হয়তো নিকের এই চিৎকারের শব্দ গিয়েছে, কিন্তু কেউ আসার সাহস নেই। করিডোরের সামনে গার্ড দাঁড়িয়ে আছে, কারোর আসার ক্ষমতা নেই এই রুমে। অধীরাজ বসেছিল একটা চেয়ারে। নিকের চিৎকারে শুকনো ঢোক গিলে গলা ভেজায়। বসের রাগ অধীরাজ কাছ থেকে দেখেছে। নিক রেগে গেলে কারোর কাঁচা মাংস চিবিয়ে খেতেও দ্বিধা করে না, কিন্তু সেই পর্যন্ত এখনও যায়নি। মাংস খেতে দেখেনি কখনো সে। অধীরাজ ঠোঁট ভেজায়। নিক কথাটা বলেই অ্যানির কাছ থেকে সরে যায়। রাগে কাঁপছে তার শরীর, সেটা চোখ মুখ দেখলেই বোঝা যায়। নিক দরজার কাছে আসতেই থেমে যায়। কোনো এক সাধারণ বাক্য গ্যাংস্টার বসের রাগ কোথাও বিলীন হয়ে যায়। চোখে মুখে ভেসে ওঠে অপ্রত্যাশিত বিস্ময়। 5 মিনিট জড়িয়ে ধরে রাখবেন আমার? কথা দিচ্ছি 5 মিনিট শুধু। নিক ঘুরে দাঁড়ায়, আশ্চর্য হয়ে অ্যানির দিকে তাকিয়ে থাকে। নিকের ভাষা হয়তো অ্যানি বুঝেছে। এরপরও খোঁচা মেরে ছাদের দিকে তাকিয়ে বলে, নিক শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে বলে আসতে চাইছেন না? সামান্য সেলাই পড়েছে মাত্র, এতেই মুখ ফিরিয়ে নিচ্ছেন? এর চোয়ালখানা শক্ত হয়ে যায়। বড় বড় পা ফেলে এনিয়ের কাছে যায়। সরিয়ে দেওয়া চাদরটা ঠিক করে দিয়ে চোয়াল শক্ত করে বলে, এই কথার অপরাধে এখন তোমার নাজেহাল অবস্থা হতো। তোমার চিৎকার পুরো হসপিটালের মানুষ শুনতো।
আর তোমার ছোট? নিকের কথা শেষ করতে পারল না, অসমাপ্ত রেখে অ্যানি নাটকীয় ভঙ্গিতে বলে, কি করতেন? আঘাত করতেন? নিজের অসুস্থ স্ত্রীকে আঘাত করতে আপনার খারাপ লাগবে না? নিক ঠোঁট কামড়ে ধরে মৃদু হাসল। অ্যানির গালে ঠোঁট ঘেঁষে বলে, মাই ফাকিং লেডি, জ্ঞান হারিয়ে যাওয়ার মতো ক্রিকেট ম্যাচ খেলতাম, হসপিটালের বেডটা অনেক নড়বড়ে, বেড ভাঙার কাজ করতাম, তোমাকে শাওয়ারের কাজে ভোগাতাম, গ্যাংস্টার বসের হাতে আবারও নিজের সব কিছু হারাতে। অ্যানি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মিনমিন সুরে বলে, আপনার মতো নির্লজ্জ পুরুষ জীবনে একটাও দেখিনি। মুখ তো নয়, যেন অ্যাটম বোমা। নিক অদ্ভুতভাবে হেসে বলে, সব উপরওয়ালার পবিত্র দান, বউ দেখলে শুধু মুখ নয়, আরো অনেক কিছুই চলে। অ্যানি চোয়াল পিষে চোখ রাঙায়। চুপ করবেন আপনি? কি সব অশ্লীল কথাবার্তা! ছি! কিছু করতে হবে না আপনাকে। কোথায় যাচ্ছিলেন? চলে যান। নিক গম্ভীরতা টেনে বলে, যাবো বেবি গার্ল, এখনই যাবো, অনেক বড় খেলা যে এখনো বাকি। অ্যানি চট করে তাকায় নিকের দিকে। কিসের খেলা? নিক পাকা হাসে, অ্যানির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। অ্যানি হার্টলেস পুরুষটার শরীরে ঘ্রাণ নেয়, মাতাল করা ঘ্রাণ এইটা, যা অষ্টাদশী হৃদয়কে তোলপাড় করে দেয়। অ্যানির চোখ বন্ধ করে ফেলে। ঘৃণা করি আপনাকে, নিক জেভ্রান। প্রতি ন্যানো সেকেন্ডে সমুদ্রে যত ঢেউ ওঠে তার থেকেও বেশি ঘৃণা করি। এই ঘৃণার পরিমাপ নেই। আপনার জন্য মায়া কাজ করে না। নিক নিচের দিকে ঠোঁট কামড়ে ধরল। এই ঘৃণার ভাগও আমি কাউকে দিব না। এটাও আমার ব্যক্তিগত সম্পদ। যাকে ঘৃণা করো তার বুকেই শান্তির নিঃশ্বাস ফেলছো। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত, মাই ফাকিং রোজ। অ্যানি থমথমে খেয়ে যায়। নিকের বুক থেকে মাথা তোলার জন্য যুদ্ধ শুরু করে। নিকে ছেড়ে দেয়। অ্যানি বুক থেকে মাথা তুলে বিড়বিড় করে ওঠে। লোকজন খোঁটা দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকে। শয়তান কোথাকার! নিক দাঁত পিষে শক্ত গলায় করে ধমকে ওঠে। মুখ দিয়ে গালি বের করলে থাপড়িয়ে কানের তালা ঝুলিয়ে দেবো, বেয়াদব। অ্যানি চোখ ছোট ছোট করে বলে, ব্লা ব্লা উঠতে বসতে বিভিন্ন গালি দিতে থাকেন। নিক অ্যানির দুই গাল ধরে ওর দিকে ঝুঁকে যায়। নেশালো গলায় বলে, আমি খারাপ তাই আমি গালি দেই। এই কণ্ঠস্বর, এই ঠোঁট পবিত্র। তোমার জন্য এগুলো কোটি টাকার থেকেও দামি। এই জিনিসগুলোকে দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেনা সম্ভব নয়। এইগুলো আমার জন্য অমূল্য রত্ন। এদের উপর বাজে প্রলেপ পড়তে দিলে বাজে কিছু ঘটিয়ে ফেলবো। এই ঠোঁটে আমি স্পর্শ করে বারবার রক্তাক্ত করব। ঘা শুকানোর জন্য মলম লাগিয়ে দেব। ঘা শুকিয়ে গেলে সেখানে পুনরায় আমার ওষ্ঠ আর দন্তের স্পর্শ পাবে। এই জবানা ঠোঁটের সাহায্যে গালি যাতে দিতে না দেখি। অ্যানি শুকনো ঠোক গেলে নিক একইভাবে ঝুঁকে অধীরাজের ফোনে টেক্সট পাঠায়। 2-3 মিনিটের মধ্যে দুইজন মহিলা ডাক্তার কেবিনের ভেতরে প্রবেশ করে। নিক এখনও অ্যানির উপরে ঝুঁকে আছে। ডাক্তার রুমে প্রবেশ করে এদের এমন পরিস্থিতিতে দেখে অন্য কিছু ভেবে নেয়। পেছন থেকে মনে হচ্ছে তারা কোনো ভালোবাসায় লিপ্ত। ডাক্তার দুইজন অপ্রস্তুত হয়ে গলা কেশে বলে। ডাক্তারদের কণ্ঠ পেয়ে অ্যানি থতমত খেয়ে যায়। নিকের বুকে হাত দিয়ে ইশারা করে সরে যাওয়ার জন্য। নিক চোখ রাঙাতে গিয়েও থেমে যায়। অ্যানির কাছ থেকে উঠে দাঁড়ায়। বুক টান টান করে এক হাত পকেটে গুছে গম্ভীর আওয়াজে তুলে বলে, আমার ওয়াইফকে আজ নিয়ে যাব, সব কিছুর ব্যবস্থা করুন। একজন ডাক্তার অবাক হয়ে বলে। নিক এক পলক তাকায় অ্যানির দিকে। অ্যানি নিজেও জানতো না সে ধীরে ধীরে এত ট্রমাতে চলে যাচ্ছে। সেজন্য হয়তো মাঝে মাঝে নিজেকে মারাত্মক অস্থির লাগে, ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে দিতে। অ্যানি চোখ নামিয়ে ফেলে। নিক অ্যানির দিকে তাকিয়েই বলে, এসব নিয়ে চিন্তা আপনাদের না করলেও চলবে। সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে যাব। এখানে যা চিকিৎসা পাবে তার থেকে বিপুল পরিমাণ ভালো চিকিৎসা সে আমার নিজের রুমে পাবে। মানসিক সমস্যা হলে হোক, আমাকে না ভুললেই হবে। ডক্টর থমথমে খেয়ে বলে। নিক ভ্রু কুঁচকে বলে, আমার থেকে বড় ডাক্তার আর কে আছে? 36 বছর বয়সী ডাক্তারটা অবাক হয়ে বলে। নিক চল শক্ত করে তাকিয়ে বলে, নিক এই জন্য আপনাদের সংসার টেকে না। এত প্রশ্ন করতে বলেছি আপনাদের। ডাক্তার ডাক্তারের মতো থাকবেন। অতিরিক্ত বকবক করলে শরীরটা থেকে মাথাটা আলাদা করে ডাস্টবিনে ফেলে দিব। প্রতিনিয়ত জামের চুমু দিনে মিনিটে মিনিটে খেলে বউ এমনিই সুস্থ হয়ে যায়। থেমে যায়, সামান্য ধমক দিয়ে বলে। ব্যবস্থা করুন সব কিছুর।
ডাক্তার দুইজন নিকের ধমকানো আর নির্লজ্জ কথায় থতমত খেয়ে যায়। ব্যবস্থা করার জন্য বের হয়ে যায় রুম থেকে। অ্যানি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কোনো জাতের মানুষ আল্লাহ? এটা কোন জাতের মানুষ আল্লাহ? ধমকানো ছাড়া কোনো কথাই বলতে পারে না। ভাই, তুই খারাপ আর নৃশংস সেটা আমরা সবাই জানি, তাই বলে এইভাবে কথা বলবি? তখন একজন একজন আপনার বড় আর একজন আপনার মায়ের বয়সী। নিজের মায়ের বয়সী একজন মহিলার সাথে এইভাবে কথা বলতে খারাপ লাগে না? নিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, দেখেই বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। অ্যানির মস্তিষ্ক সজাগ হয়। নিক মা নামক শব্দটা সহ্য করতে পারে না। লোকটা কি আবার রেগে যাবে? তীব্রভাবে আঘাত করবে তাকে? শুকনো ঢোক গিলে রমণী মিহি সুরে বলে, সরি, প্লিজ রাগ করবেন না। নিক ঠোঁট কামড়ে ধরে বলে, তোমার সাথে রাগ করেও এখন লাভ নেই। আপাতত কিছু করতে পারবো না। আর মহিলা মানুষের সাথে রস মিশিয়ে কথা বলার মতো পুরুষ আমি নই। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, এই জন্য আমার সাথে এতটা বাজে ব্যবহার করেন? আমাকে যন্ত্রণা দেন, কখনো মানসিক কখনো শারীরিক। নিক অ্যানিকে দুই হাত দিয়ে আলগোছে কোলে তুলে নেয়। এমনভাবে নেয় যেন অ্যানি ছোট একটা বাচ্চা, একটু চাপ লাগলেই ব্যথা পাবে। নিক কোলে তুলে তাকিয়ে বলে, এইটার নামই বৌজাত। পুরো রাত সোহাগে ডুবিয়ে রাখলেও দিনে কি করেছি সেটা মনে রাখবে। অ্যানি চোখ বন্ধ করে নেয়। কথার বদলে ঠোঁট চেপে ধরে নিচের। এত তাড়া কিসের আপনার? 2 দিন না যেতেই এই জাহান নামে নিয়ে যাচ্ছেন কেন? আর এইভাবে নিয়ে যাচ্ছেন যদি ব্যথা পাই? নিক হাঁটা ধরে। আমার থেকে নিরাপদ স্থান তোর জীবনে আর একটাও নেই। আর এই বাড়িতে তো যেতেই হতো। তোমার জন্য তো গেম অপেক্ষা করছে বেবি। রাতের শেষ প্রহর, এখনো আবছা অন্ধকার। ধরণীতে সামান্য আলো ফুটেছে মাত্র। নাজলি ঘুম থেকে উঠে কেন্দ্রের দিকে চলে যায়। ঋদ্ধিমা মেয়েটা প্রচুর মিশুক। মেয়েটা গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে কখন হয়তো নিজেও টের পায়নি। কিন্তু নাজলি পুরো রাত চোখের পাতা এক করতে পারেনি। ভেতরে একটাই টেনশন, নিক, অ্যানি, নাভিদ, প্রতিটা ব্যক্তিকে ঘিরে। কাউকে বাঁচানোর তাগিদে, আবার কারো থেকে বাঁচার তাগিদে। বর্তমানে নাবিতের খোঁজে সে অস্থির। নাবিতের নাম্বারটা সে মনে করতে পারছে না। নাবিতের নম্বরের শেষ সংখ্যার 2টা ভুলে গিয়েছে। এখন কি করবে সে নিজেই হতাশ। নাজলি হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তার সামনে এসে পড়ে। হুট করে কোথা থেকে যেন একটা কালো গাড়ি ঝড়ের গতিতে এসে থামে। নাজলি ভয়ে অনেকটা পিছিয়ে যায়। গাড়িটা এতটা বেগে ব্রেক কষেছে যে একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলতো। গাড়িটা থামার সাথে সাথে নাজলি কিছু বিশ্রী গালি প্রয়োগ করে। রাগে কিরমিরিয়ে বলে, মাতালের বাচ্চা, গাড়ি চালানোর সময় খবর থাকে না নাকি? মানুষ মনে হয় না লোকেদের? নাজলির আগে ফুসফুস করছে। গাড়ির দরজা খুলে নেমে আসে একজন শক্তপোক্ত দেহের লোক। লোকটার রাগান্বিত দৃষ্টি নাজলির দিকে। নাজলি রাগ দেখে আরও কিছু বলতে যাবে, মুহূর্তেই থেমে যায়। সামনে থাকা পুরুষটাকে দেখে কপাল কুঁচকে ফেলে। মনে পড়তে থাকে রাতের সে অন্ধকার নরকময় দৃশ্যগুলো। ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। আরিশ চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। নাজলির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, ইচ্ছে তো ছিল গাড়ির নিচে পিষে ফেলি, বাট আফসোস সরে গেল। নাজলি দূর সমুদ্রের দিকে তাকায়। তাচ্ছিল্য হেসে বলে, আপনার এরিয়া থেকে চলে এসেছি, এখনো শত্রুতা কিসের আপনার? অন্যকে না পিষে নিজেই পিষে যান, তাহলে অন্তত একটু মুক্তি পাবো। জানোয়ার কোথাকার। আরিশ চল শক্ত করে বলে, না। মুখটা কেটে সমুদ্রে ভাসিয়ে দিব ফাজিল। গাড়িতে ওঠো ফাস্ট। নাজলি চোখ ছোট ছোট করে ফেলে। মাথা ঠিক আছে আপনার? আমি উঠবো, তাও আপনার গাড়িতে? স্বপ্ন দেখতে দেখতে চলে এসেছেন নাকি? প্লিজ বাড়িতে গিয়ে লম্বা শাওয়ার নিন, এতে মাতাল ভাবটা কেটে যাবে। আরিশ রাগে কপালে ঘেঁষে আঙ্গুলের সাহায্যে নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, আমাকে রাগিও না, চলো আমার সাথে। নাজলিও একই ভঙ্গিতে বলে, আপনারা ক্ষমতাধর শক্তিশালী মানুষ, আপনাদের রাগানোর সেই শক্তি আমার আছে বলুন? যদি রেগে যান দেখা যাবে রাতের অন্ধকারে গাড়ির ভেতরে আমার ধ্বংস লীলা চালানো শুরু করেছেন। এরপর 2-1 সঙ্গী এসে আমার মৃতদেহটাকে নিয়ে যাবে, এইটাই পরিণতি হবে। আরিশ ভ্রু কুচকে ফেলে। সামনে এগিয়ে যায়। নাজলি সামান্য পিছিয়ে যায়, অথচ তাদের দূরত্ব অনেকখানি। আরিশ বাঁকা হেসে বলে, সারাদিন স্বামী স্বামী বলে চিল্লাতে থাকা বেটা আজ পিছিয়ে যাচ্ছে কেন? নাজলি হেসে বলে, আপনি ক্রিমিনাল লিডার হয়ে এত বোকা চিন্তা ভাবনা ধরে রেখেছেন। আই নো, আপনি নিজেও জানেন আপনাকে জ্বালানোর জন্য এইসব বলতাম, যাতে আপনি জ্বলে পুড়ে অতিষ্ঠ হয়ে যান, যাতে মুক্তি দেন আপনার অন্ধকার কুঠুরি থেকে। বিশ্বাসঘাতক জানোয়ার। আরিশ দাঁত পিষে। বালের মহিলা মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে, এইটাই জ্যান্ত প্রমাণ। তোমাকে নিয়ে রং তামাশা করার জন্য আরিশ বিয়ে করেনি।
এইটা নিকের আদেশ ছিল। তোমার পিছনে অনেক জলাতঙ্ক কুকুর লেগেছিল। এদের থেকে বাঁচানোর জন্য বাগান বাড়িতে বন্দি করে রেখেছে। আর এইসব বিয়ের সাইন, ইটস নর্মাল। এইসব কে মেনে বসে থাকবে? চুক্তির বিয়ে তো তুমি অফার করেছিলে। আসলে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মুখ দেখে বোঝা যাচ্ছে আরিশের কথা বিশ্বাস হয়নি। মিথ্যে বলতে এসেছেন? আর কি চাই? এমন মিথ্যে কেন বলছেন? আর আমি চুক্তির বিয়ে এই কারণে করতে চাইছিলাম, যাতে আপনার তথাকথিত বউ হয়ে আমার বোনের সান্নিধ্যে যেতে পারি, আপনার সাথে সংসার করার জন্য নয়। আপনাকে যখন চুক্তির কথা বলেছিলাম তখন তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমার। যদি আগে থেকে আমাকে বাঁচানোর ইচ্ছা থাকতো তবে চরিত্র নিয়ে প্রশ্ন কেন তুলেছেন? আরিশ গম্ভীর গলায় বলে,